নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকে অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কত পৃষ্ঠাতে ছিলাম যে 268 পৃষ্ঠা 11 নাম্বার পশ্চাৎ পশ্চাৎ শুরু। ফরেন আচ্ছা, পশ্চাৎ চিত্ত চৈতসিক পূর্বজাত রূপকায়ের পশ্চাৎ প্রত্যয় বপিত বীজকে অঙ্কুরিত ও বর্ধিত হইতে যেমন পরবর্তী বাড়ির রাশি সাহায্য করে, তেমনি প্রতিসন্ধি চিত্তের সহজাত এই কর্মজ কায়াকে বর্ধন ও পোষণার্থ পরবর্তী চিত্ত চৈতসিক শেষ ছুটি চিত্তকাল পর্যন্ত অর্থাৎ প্রতিসন্ধির পরে পুনঃ পুনঃ উৎপন্ন হইয়া ক্ষণে ক্ষণে সাহায্য করে। এই পূর্বোৎপন্ন কায়ার প্রতি পশ্চাদোৎপন্ন চিত্ত চৈতসিক এবং বিধ সাহায্য করিয়া পশ্চাৎ প্রত্যয় হয়। প্রতিসন্ধি চিত্ত এবং অরূপ বিপাক চিত্ত ব্যতীত কাম রূপ অরূপ ও লোকোত্তরের যাবতীয় চিত্তই এই কর্ম চিত্ত ঋতু আহার সমর্থিত রূপ কায়াকে পশ্চাদোৎপন্ন হইয়া পোষণার্থ সাহায্য করে। এই জন্য পঠানে বলা হয়েছে পুরে জাতানাং রূপ ধাম্মানাং উপাত্তম্বকাতেন উপকারক অরূপ ধাম্ম পশ্চাদাত পশ্চায়ু। আমি তো পড়ছি। পুতুল বাবু বুঝছেন? পুতুল বাবু বুঝছেন? আপনার তো নেট ইয়া তো অফ আছে তো। আমার তো বুঝা আছে। ঠিক আছে, তাহলে এর পরেরটাতে যাই না? না বানটা এটা একটু এ নিয়ে এক লাইন করে আলোচনা করে যাও তো। পশ্চাৎজাত চিত্ত চৈতসিক পূর্বজাত রূপকায়ের পশ্চাৎজাত প্রত্যয়। অর্থাৎ এখানে পশ্চাৎজাত চিত্ত চৈতসিককে অর্থাৎ আমাদের পূর্বজাত রূপকায়ের পশ্চাৎজাত, এটা কি বলছে যে অর্থাৎ আগে যেটা উৎপন্ন হয়েছে, যে চিত্তটা উৎপন্ন হয়েছে বা যে নামটা রূপটা উৎপন্ন হয়েছে, সে রূপকে টিকিয়ে রাখার জন্য মানে নতুন মানে টিকিয়ে রাখার জন্য যে নাম যেভাবে সাহায্য করছে,
এটাই বলছে, আমি তো লাইনটা বুঝিনি। অর্থাৎ পশ্চাৎজাত, পরে উৎপন্ন, চিত্ত চৈতসিক, পরে উৎপন্ন চিত্ত চৈতসিক বা পরে জন্ম চিত্ত চৈতসিক। পূর্বে জন্ম হইয়াছে এমন রূপকে বা রূপকায়ের পশ্চাৎজাত প্রত্যয়। পশ্চাৎজাত প্রত্যয় মানে পরে উৎপন্ন হয়ে ওই রূপকে টিকিয়ে রাখতে সাহায্য করে। যেমন আমাদের প্রতিসন্ধিক্ষণে যে রূপ উৎপন্ন হইয়াছে ওই রূপকে প্রতিক্ষণে চিত্ত এবং চৈতসিক টিকিয়ে রাখার জন্য, স্থিতিশীল রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে না প্রত্যেকটা চিত্ত চৈতসিক? তাহলে বান্ধে। রূপটা আগে উৎপন্ন হয়েছিল, পরে চিত্ত চৈতসিক এটা সাহায্য করে কিভাবে সাহায্য করতেছে চিত্ত চৈতসিক? যেমন আমরা আহারের মধ্যে কি আহার দেখছিলাম? আহার, যে অরূপ আহার, বিজ্ঞান আহার, চেতনা আহার, তাহলে ওই অবলিখিত। এই যে চেতনাহার, বিজ্ঞান আহার, এই চিত্ত চৈতসিকেরও কিন্তু অন্তর্গত না? বান্ধে। সুতরাং এগুলো পরে উৎপন্ন হয়ে ওই রূপকে, যেটা প্রতিসন্ধিকালে উৎপন্ন হয়েছিল ওই রূপকেই রক্ষা করে চলেছে। এখানে একটা কথা বিদর্শন সাধকদের বা অভিধার্মিকদের মনে রাখা জরুরি একটি কথা, এবং লিখে রাখার মতো বিষয়, লিখেও রাখতে হবে, সবসময় মনেও আসবে না। এই কথাটা ভাবলে, চিন্তা করলে আমাদের কাছে আবার মনে হতে পারে, ও তাহলে প্রতিসন্ধি থেকে একেবারে চ্যুতি পর্যন্ত এই রূপটা একই থেকে গেল, এতদিনের জন্য এটা নিত্য রয়ে গেল। ও তাহলে তো এতদিনের জন্য এটা নিত্য, এটাকে পোষণ করিয়ে রেখে চলেছে। ওইরকম একটা ভাবনা আমাদের এসে যেতে পারে। এটা উভয়কটিক ব্যাপার। এটার তালে প্রতিনিয়ত সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোষধর্ম আবার এটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটার নিয়মে। চিত্ত চৈতসিক যেমন প্রতিনিয়ত উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে রূপের বেলাতেও একই কথা। এগুলো প্রত্যেকটা লাইন পড়ার সময় আমাদের আগের সমস্ত জ্ঞানগুলোকেও একই জায়গায় আনতে হবে। অমিতাভুর বুঝতে পারছেন আশা করি কি বলছি না? হ্যাঁ বান্ধে, মোটামুটি বুঝছি। এখন দেখেন এই লাইনটা আবার পড়লে আমি কি জন্য কথাটা বলছি এটা বুঝে যাবেন। পশ্চাৎজাত চিত্ত চৈতসিক, পূর্বজাত রূপকায়ের পশ্চাৎজাত প্রত্যয়। উদাহরণটা বাদ দিয়ে যদি যাই, তেমনি প্রতিসন্ধি চিত্তের সহজাত এই কর্মজ কায়াকে বর্ধন ও পোষণার্থ পরবর্তী চিত্ত চৈতসিক শেষ চ্যুতি চিত্ত কাল পর্যন্ত ক্ষণে ক্ষণে সাহায্য করে। এই পূর্ব উৎপন্ন কায়ার প্রতি পশ্চাৎ উৎপন্ন চিত্ত চৈতসিক এবং বিধ সাহায্য করিয়া পশ্চাৎ প্রত্যয় হয়। বুঝছে? এই কথাটার জন্য আমি এই কথাটা বলছি, যে লাইনটা পড়লে মনে হতে পারে যে মানে ওটা স্থায়ী রয়ে গেছে, এটাকে টিকিয়ে রাখছে কে? চিত্ত চৈতসিক টিকিয়ে রাখছে, সেটাও মিথ্যা না। আবার প্রতিক্ষণে ধ্বংস হচ্ছে, দুইটা বিষয় খুব মানে স্বাভাবিকভাবে বুঝতে হবে, যেটা আমি আর পুনরায় ব্যক্ত করতে যাচ্ছি না, আপনারা জানেন। কোনো ক্ষণকালের জন্য, ক্ষণ মুহূর্তের জন্য রূপও নিত্য নয়, অরূপও নিত্য নয়। এটা সর্বসময়ের জন্য সত্য। আচ্ছা,
উদাহরণ আছে, এটা খুব সুন্দর উদাহরণ। আমরা বীজ বপন করি, অঙ্কুরিত হয়, এর পরবর্তীতে পানি এবং অন্যান্য যে সহযোগিতা দিয়ে ওই গাছ বেড়ে ওঠার জন্য, এটা পশ্চাৎজাত প্রত্যয়। আগের সেই গাছটাকে, অঙ্কুরিত গাছটাকে পরবর্তীতে পানি এবং অন্যান্য যাবতীয় সামগ্রী দিয়ে আমরা যেটা ওকে বাড়িয়ে তুলি, বড় করি, পরবর্তী যে ব্যবস্থাগুলো, ওগুলো হচ্ছে যে পশ্চাৎজাত প্রত্যয় হিসেবে এটা উদাহরণ। হ্যাঁ, এনে তারপরে না বুঝলে বলো। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন পশ্চাৎজাত প্রত্যয়? বন্ধনা ভান্তে ওই যে এখানে যে পূর্বজাত রূপ, যেটা রূপ কি পরের উৎপন্ন বা চিত্ত চৈতসিককে রক্ষণাবেক্ষণ করছে সেরকম বোঝা যাচ্ছে। মানে পূর্ববর্তী যেটা রূপকায়, সেটা কি পরবর্তী চিত্ত চৈতসিকের পশ্চাৎজাত প্রত্যয়, মানে পূর্বজাত রূপ যেটা, সেটা কি প্রত্যয় রূপে সাহায্য করছে পশ্চাৎজাত চিত্ত চৈতসিককে, সেটা কি বুঝাচ্ছে ভান্তে? একদম প্রথম লাইনটা যেটা, প্রথম লাইন থেকে আমরা 3-4 লাইন 5 লাইন পর্যন্ত একসঙ্গে এই আলোচনাতে আসছে। মাঝখানে আরেকটা যেটা কথা বলছি, এটা মানে বিভ্রান্ত হয়ে না যাওয়ার জন্য এই লাইনের প্রেক্ষিতে মূল বিষয় হচ্ছে যে আমাদের প্রতিসন্ধিক্ষণে নামরূপ একসঙ্গে উৎপন্ন হয়েছে। ওই একসঙ্গে উৎপন্ন হওয়া ওই রূপকে পরবর্তীতে চিত্তচৈতসিকের সমন্বয়ে চিত্তচৈতসিক এই বিষয়কে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। প্রতিনিয়ত রক্ষা করে চলেছে, এটাই হচ্ছে যে পরে উৎপন্ন হয়ে সাহায্য করতেছে এই রূপকে। এটা হচ্ছে যে পশ্চাৎজাত প্রত্যয়। তাহলে প্রত্যয় কি এখানে? প্রত্যয় হচ্ছে যে ওই চিত্তচৈতসিক, পরবর্তী উৎপন্ন চিত্তচৈতসিক গুলো প্রত্যয় উৎপন্ন প্রত্যয় ধর্ম। হ্যাঁ ভান্তে বুঝা যাচ্ছে। এনে তারপরে প্রতিসন্ধি, আচ্ছা এখান থেকে প্রতিসন্ধি চিত্ত এবং অরূপ বিপাক, এটা তো আর পড়তে হবে না মনে হয়। হ্যাঁ ঠিক আছে, এর পরেরটা থেকে পড়ো। প্রতিসন্ধি চিত্ত এবং অরূপ বিপাক চিত্ত ব্যতীত কাম রূপ অরূপ ও লোকোত্তরের যাবতীয় চিত্ত এই কর্ম চিত্ত ঋতু আহার সমর্থিত রূপ কাইকে পশ্চাদনুৎপন্ন হইয়া পোষণার্থ সাহায্য করে। বুঝা গেছে? উপাসিকা ইন্দ্রা বড়ুয়া বুঝতেছেন? উপাসিকা ইন্দ্রা বড়ুয়া, উপাসিকা ইন্দ্রা বড়ুয়া শুনতেছেন না? আসেনি মনে হয় বন্ধু ক্লাসে। হ্যাঁ, নাই মনে হয়। অমিত বড়ুয়া বুঝছেন এই লাইনটা? বান্তা কোনটা আমার কাজ চলে গেছিল যে কাজ চলে গেছিল। আমি এই কথাটা অবশ্য বলেই দিছি। আগের গুলো বুঝছি মোটামুটি। হ্যাঁ, কোনটা আগের? না না, এর নিচে এখন যে কথাটা বলা হয়েছে এটা আমি বলে দিছি। প্রতিসন্ধি চিত্ত এবং
অরূপ বিপাক চিত্ত ব্যতীত কাম রূপ অরূপ, কাম রূপ অরূপ লোকোত্তরের যাবতীয় চিত্তই এই কর্ম চিত্ত ঋতু আহার সমর্থিত রূপকায়কে পশ্চাৎ উৎপন্ন হইয়া পোষণাত্ম সাহায্য করে, যেটা আমরা পূর্বে আলোচনা করে ফেলছি। মানে রূপকায়কে এটা পোষণাত্ম সাহায্য করে। এই জন্য পাঠ্যানে বলা হইয়াছে পুরেজাতানাং রূপধাম্মানাং উপাত্থাম্বা কথা কথেনা উপকারকো আরূপধাম্মো পচ্ছজাতা পচ্চয়ো। বলতে এখানে প্রতিসন্ধি চিত্ত এবং অরূপ বিপাক চিত্ত ব্যতীত কাম রূপ অরূপ ও লোকোত্তরের যাবতীয় চিত্তই এই কর্ম চিত্ত ঋতু আহার সমুত্থিত রূপ কায়াকে পশ্চাদোৎপন্ন করিয়া পোষণাত্ম সাহায্য করে। প্রতিসন্ধি এবং অরূপ বিপাক চিত্ত ব্যতীত, প্রতিসন্ধি ভিত্তি যেটা এগুলো তো পূর্বে প্রতিসন্ধি চিত্ত যেগুলো আমরা পড়েছি, অরূপ বিপাক চিত্ত এগুলো ছাড়া কাম রূপ অরূপ লোকোত্তরের সমস্ত চিত্তই মানে সমস্ত চিত্ত কর্ম চিত্ত ঋতু আহার সমর্থনের রূপ দ্বারা রূপ কায়াকে মানে পোষণ সাহায্য করে, পোষণাত্ম করে, অর্থাৎ উৎপন্ন করতে সাহায্য করে। ব্যতিক্রম নাই, একই কথা আর কি। হ্যাঁ, একই কথা। ইনি বুঝা গেছে না? সমস্যা আছে? বুঝেছি। বলো, যেটা বুঝছো এটা বলো। বলতে এখানে যেটা আমাদের প্রতিসন্ধি চিত্ত এবং অরূপ বিপাক চিত্ত ব্যতীত এই দুটো লাইনের মধ্যে, অর্থাৎ যেটা আমরা আমাদের যে প্রতিসন্ধি চিত্ত এটা কিন্তু মানে রূপ সহ একই সাথে জন্মায়, কিন্তু অরূপ লোকের মধ্যে তো অরূপ ভূমিতে তো কোনো শরীর বা কোনো রূপ থাকে না। তো সেখানে যে রূপকে যে বাকি মানে সাহায্য করবে সেটা তো বলতে এই জিনিসটা আমার একটু অর্থাৎ প্রথমেই বলা হচ্ছে যে কি প্রতিসন্ধি চিত্ত এবং অরূপ বিপাক চিত্ত, এটা শুধু অরূপ বিপাক চিত্ত। অরূপ বিপাক চিত্ত মনে আছে? ডাইরেক্ট যখন প্রতিসন্ধি কালে অরূপ বিপাক দেয় না তখন তার রূপ থাকে না, একদম টোটালি থাকে। ওইটার কথা। এই ছাড়া আমরা রূপ অরূপ আবার এই চিত্তগুলো আমরা উৎপন্ন করি না, তখন এই রূপের বিবর্তন পরিবর্তন হয় না। বুঝা গেছে এখন? এটা প্রতিসন্ধি কালের অরূপ বিপাক, তখন তো রূপ থাকে না, তখন আবার এটা পশ্চাৎ উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার আর তখন নাই। বুঝা গেছে? অর্থাৎ প্রতিসন্ধি চিত্ত এবং অরূপ বিপাক। প্রতিসন্ধি চিত্ত চিনো? প্রতিসন্ধি চিত্ত মানে এটা কি অরূপ বিপাকের প্রতিসন্ধি চিত্ত নাকি? না, নরমালি প্রতিসন্ধি চিত্ত। প্রতিসন্ধি চিত্ত এটাকে সম্পূর্ণ এই অবস্থাটাকে প্রতিসন্ধি চিত্ত এমন একটা জায়গা, দুই এর সংযোগের স্থল। এটাকে ঠিক এটাতেও আনা যাবে না, ওটাতেও আনা যাবে না। আর প্রতিসন্ধি চিত্তটা আমাদের অর্থাৎ পূর্ব কর্মজ কারণে ওই যে চিত্তটা উৎপন্ন হয় ওইটাই কি এটা? ওটা হয়ে ওই চিত্ত সরাসরি ওখানের সঙ্গে সংযোগ করেছে। কোনখানের সঙ্গে? আবার ওই যে
নাম রূপের সঙ্গে সংযোগ করেছে, ওই সংযোগ করে দেওয়া পর্যন্ত ওর কার্যক্রম শেষ, ওটার শেষ। ওই প্রতিসন্ধি চিত্তের মধ্যে কি নাই, ওখানে এখনো পর্যন্ত ওই রূপের যেটা কর্মজ রূপ, প্রথম উৎপন্ন রূপ, ওটার সঙ্গে এটাকে সংযুক্ত করা হয় না, বিধায় তাইলে ওই অবস্থাটাকে কি করে না, আচ্ছা, মানে ওইটাতে তাহলে ওইটাকে ওখানে মানে শেষ। প্রতিসন্ধি চিত্তের জায়গাতেই শেষ। এটা উত্তর পর্যন্ত 2 এর, এটা এখান থেকে মানব কুল থেকে এটা চ্যুত হয়ে চ্যুতি শেষ, চ্যুত এই দেহের থেকে চ্যুত হওয়া মাত্র এটার কার্যক্রম এটাতে শেষ। এটা শেষ হয়ে প্রতিসন্ধি চিত্ত ঠিক ওই দেহে যাওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে যে এই 2 এর মাঝখানের যে অবস্থাটা, যে চিত্তটা, ওরা প্রতিসন্ধি কাল, প্রতিসন্ধি চিত্ত। আর প্রতিসন্ধির পরের ক্ষণে যে চিত্রটা উৎপন্ন হচ্ছে বা যে রূপটা উৎপন্ন হচ্ছে, সেই রূপকে সাহায্য করে যে হ্যাঁ পশ্চাৎজাত প্রত্যয়। হ্যাঁ, আমরা এটা আগেই পড়েছি। ওই যে প্রতিসন্ধি ক্ষণে সহজাত রূপকে, প্রতিসন্ধি ক্ষণে সহজাত রূপকে, আচ্ছা বান্ধে। ঠিক আছে। হ্যাঁ বান্ধে। তারপরে হচ্ছে যে এই দুইটা ব্যতীত, 2 অবস্থা ব্যতীত আর কাম, রূপ, অরূপ ও লোকোত্তরের যাবতীয় চিত্তই এই কর্ম, চিত্ত, ঋতু, আহার সমর্থিত রূপকায়কে পশ্চাৎ উৎপন্ন হইয়া সাহায্য করে, পোষণার্থ সাহায্য করে, নানা প্রকারে করে, এক একটার ধারা এক এক রকম, রূপেরটা একরকম, অরূপেরটা একরকম, লোকোত্তরেরটা একরকম না, বান্ধে। এক একভাবে সহযোগিতা করে, এক এক রকম হয়। ভান্তে সমর্থিত শব্দের মানে এটা অর্থটা কি হবে? মানে সমর্থিত বলতে উত্থিত করিয়ে রাখে আর কি। আচ্ছা, উৎপত্তি, মিডল, আবার ডাউন, এই 2 এর ঠিক মিডল অবস্থাটাকে সমর্থিত, উৎপন্ন করানো, ওই জাতীয় কথাটা। তারপরে 12 নম্বর পড়েন। আসেবন প্রত্যয়। আসেবন শব্দের অর্থ পুনঃ পুনঃ, সেবন খাওয়া, পরিষদা, অভ্যাস। কোন গ্রন্থ পুনঃ পুনঃ অধ্যয়নে প্রত্যেক নতুন পঠনের সহিত উহা ক্রমে ক্রমে অধিগত হয়। এরূপে চিত্তের প্রবণতা বা ক্রমবর্ধনশীল দক্ষতা সম্পাদনই আচরণের বিশেষত্ব। চিত্তবৃত্তির যবনস্থানে প্রথম যবন দ্বিতীয় যবনকে স্বীয় শক্তি প্রদান করে, দ্বিতীয় যবন তৃতীয় যবনকে প্রথম যবন হইতে প্রাপ্ত শক্তি ও নিজ শক্তি একত্র যুগে প্রদান করে। এই প্রকারে চিত্তে শক্তি সঞ্চারক এই আচরণ প্রত্যয়। প্রথম যবন আচরণ প্রত্যয় ধর্ম, দ্বিতীয় যবন তাহার প্রত্যয়োৎপন্ন ধর্ম, পুনঃ দ্বিতীয় যবন আচরণ প্রত্যয় ধর্ম, তৃতীয় যবন আচরণ প্রত্যয়োৎপন্ন ধর্ম। এইরূপে অবশিষ্টগুলো বুঝিতে হইবে। আচরণ প্রত্যয় কুশলে কুশলে, অকুশলে অকুশলে, ক্রিয়া অব্যাকৃতে, শুধু কামবচর কুশল অকুশল ক্রিয়া চিত্তে, মহৎগত কুশল ক্রিয়া চিত্তে, অনুলোম কুশল চিত্তে এবং নির্বাণালম্বনের গোত্রভূত চিত্তে
আশীবন প্রত্যয় হয়। লোকোত্তর কুশল চিত্তে একা যবন নাই, এই জন্য ইহা আশীবন বর্জিত। লোকীয় ৪৭ যবন চিত্তেই আশীবন প্রত্যয় হয়। অনন্তর ও সমান্তর প্রত্যয় চিত্তবৃত্তির সর্বস্থানে, কিন্তু আশীবন প্রত্যয় শুধু যবনস্থানে। অনন্তর প্রত্যয়ের প্রবণতা নাই, প্রগুণ ভাবই আশীবন প্রত্যয়ের বৈশিষ্ট্য। বর্তমান জীবনের যবন স্থানে আশীবন প্রত্যয় দ্বারা অতীত জীবন পরম্পরা সঞ্চিত কুশলাকুশলের উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতক সম্পাদিত হয়। আশীবন প্রত্যয় কর্মে কর্মে প্রত্যয় এবং শুধু যবনস্থানে। উপনিশ্রয় প্রত্যয় কর্মে কর্মে, কর্ম বিপাকে বিপাকে কর্মে, কালান্তরে বা ভবান্তরে। বিপাক প্রত্যয় বিপাকে বিপাকে। আশীবন প্রত্যয় নামের সহিত নামের প্রত্যয়। ক্ষণধর্মী চিত্তে আশীবন প্রত্যয় বিদ্যমান আছে বলিয়া পুরুষ বিক্রমের দীর্ঘকাল গঠন ও বর্ধন করিয়া মহৎ ব্যাপার সম্পাদন সম্ভব হয়। এমনকি বুদ্ধত্ব এই আশীবন প্রত্যয় লব্ধ প্রগুণতা দ্বারাই লাভ হয়। সতিপত্তান ভাবেতি সম্পদানাং ভাবেতি সম্মাদিতি ভাবেতি ইত্যাদিতে ভাবেতি শব্দ দ্বারা যবনস্থানে পুনঃ পুনঃ দীর্ঘকাল ব্যাপিয়া আশীবন বা অভ্যাস করায় বোঝায়। Any? আশীবন শব্দের অর্থ পুনঃ পুনঃ সেবন, খাওয়া, পরিচর্যা, অভ্যাস। গ্রহণত পুনঃ পুনঃ অধ্যয়নকে প্রত্যেক নতুন পঠনের সহিত উহা ক্রমে ক্রমে অধিগত হয়। এইরূপে চিত্ত প্রবণতা বা ক্রমবর্ধনশীল দক্ষতা সম্পাদনে আশীবনের বিশেষত্ব। আশীবন হচ্ছে যে অর্থাৎ যেটা মানে এক কথা হচ্ছে অভ্যাস, মানে পুনরায় সেটা বারবার অভ্যাস করা পুনরায়। তো এখানে একটা গ্রহণের উদাহরণ দিয়ে বলেছে, অর্থাৎ আমরা যদি কোনো বইকে যদি প্রথমবার যদি পড়ি তাহলে হয়তোবা কিছুটা বুঝি, দ্বিতীয়বার পুনরায় যখন আমরা বইটাকে পড়ি তখন আরেকটু পরিষ্কার হয় বা আরেকটু বুঝতে পারি। ঠিক এভাবে যদি আমরা 7-8 বার থেকে যদি এটা পড়ি বইটা, তাহলে সেটা আমাদের খুব সহজ হয়ে যাবে বইটা। তো আশীবন প্রত্যয় হচ্ছে যে ঠিক ওরকম, যত অধ্যয়ন করবে, যত অভ্যাস করবে, ততই দক্ষ হবে বা দক্ষতা। এটাই বলতেছে যে আশীবনের বিশেষত্ব। চিত্তবৃত্তির যবনের স্থানে প্রথম যবন দ্বিতীয় যবনকে স্বীয় শক্তি প্রদান করে, দ্বিতীয় যবন তৃতীয় যবনকে প্রথম যবন হইতে প্রাপ্ত শক্তি ও নিঃশক্তি একত্র যুগে প্রদান করে। এক প্রকারে চিত্তের শক্তি সঞ্চারক এ আশীবন প্রত্যয়। অর্থাৎ আমরা আশীবনের যেটা দেখেছি সেটা হচ্ছে যবনকে বলেছে, অর্থাৎ আমরা প্রথম যবনটা হচ্ছে যে প্রত্যয় ধর্ম, আর প্রথম যবনের কারণে কিন্তু আমার দ্বিতীয় যবনের উৎপত্তি। তো দ্বিতীয় যবনকে বলতেছে যে প্রত্যয় উৎপন্ন ধর্ম।
অর্থাৎ প্রথম যবনের আমরা যেভাবে সম্প্রতীচ্য সন্তিরণে দেখেছি, সম্প্রতীচ্য মানে ওর সব শক্তি দিয়ে কিন্তু সন্তিরণকে উৎপন্ন হতে সাহায্য করেছেন। ঠিক এখানে যবনটাও হচ্ছে প্রথম যবনে সাহায্য করেছে দ্বিতীয় যবনকে উৎপন্ন হতে, ঠিক দ্বিতীয় যবন তৃতীয় যবনকে। এভাবে মানে এই ওদের যে প্রাপ্ত শক্তি মানে একটার শক্তি দিয়ে আরেকটাকে উৎপন্ন করে। তো এভাবে চিত্তের শক্তি সঞ্চারক হচ্ছে যে আশেবন প্রত্যয়। এটা চিত্তের শক্তি সঞ্চারক, ঠিক আছে। এখানেও ঠিক আগে যেরকম বলছিলাম ওই বিষয়টা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, না হলে চিত্তের চিরন্তনতা বোঝা যাবে। আবার চিত্তের চিরন্তনতাও যেন বোঝা না যায় বা ওইভাবে কোনোভাবেও যদি যাতে না আসে, ওটাও খেয়াল রাখতে হবে পড়ার সময় আর কি। প্রথম যবন যে মুহূর্তে শেষ হয়ে গেছে ওটা শেষ, ওটার গাট্টি গুট্টি গোটলাইয়ে ও চলে গেছে, ওর আর কোনো কিছু নাই। আবার এখানে বলা হচ্ছে যে হ্যাঁ চলে গেছে ঠিক আছে, কিন্তু তার সমস্ত শক্তিগুলো ও যাওয়ার আগে ওকে দিয়ে গেছে। তো যাবার আগে ও তো এখনো হয়ও নাই, ওকে আবার ও যে মুহূর্তে ও গেলে ওটা হতে পারে, ও না গেলে এটা কিন্তু হতেও পারে না। এইখানে একটা মানে বিষয়, এটা এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে এর প্রথম অবস্থাটুকু ও দ্বিতীয় অবস্থায় ধারণ করার মতো ক্ষমতা রাখে, এটা চিত্ত নিয়ম। প্রথম অবস্থার শক্তিগুলো এই দ্বিতীয় যবনে ধারণ করার বা গ্রহণ করার মতো ক্ষমতা রাখে, এটা যার চিত্ত নিয়ম। তাই বলে এটা প্রথম যবনের সঙ্গেই পুরো সম্পর্কিত এরকমও বলা যাবে না, বা সম্পর্ক নাই এরকমও বলার কোনো উপায় নাই। সম্পর্ক আছে পুরোপুরি, আবার সম্পর্ক নাই এরকম কোনোটাই এখানে বলা যাবে না। এই বিষয়গুলো যতবার আসবে, আমি রূপের বেলাতেও এরকম করে বললাম, এখন নামের বেলাতেও বললাম, এই দুটো বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর বাকি সবগুলো ঠিক আছে। এটা খুব যত্ন করে পড়তে হবে এর পরের লাইনগুলো। প্রথম যবন আশেবন প্রত্যয় ধর্ম, দ্বিতীয় যবন তাহার প্রত্যয় উৎপন্ন ধর্ম, পুনঃ দ্বিতীয় যবন আশেবন প্রত্যয় ধর্ম, তৃতীয় যবন আশেবন প্রত্যয় উৎপন্ন ধর্ম। এইরূপে অবশিষ্টগুলি বুঝিতে হইবে। আশেবন প্রত্যয় কুশলে কুশলে, অকুশলে অকুশলে, ক্রিয়া অব্যকৃতে, আবার ক্রিয়া অব্যকৃতে। বুঝা গেছে এটা? হ্যাঁ বুঝছি। এটা কুশলে কুশলে আশাপন করতে পারবে, যে কুশল কুশলকে সহযোগিতা করতে পারবে, কুশল এই কুশল ওই কুশলকে সংবর্ধমান করতে পারবে, কুশল অকুশলকে পারবে না, আর অকুশল কুশলকে পারবে না। এটা ক্রিয়া অব্যকৃতে এটা হবে, তারপরে অব্যকৃতে ক্রিয়া এগুলো হতে পারবে। কিভাবে? আমরা ক্রিয়া অব্যকৃত পড়ে আসছি না, মনে আছে না? একটা উদাহরণ দাও। ক্রিয়া অব্যকৃতে, ক্রিয়া মানেই তো যেগুলো মানতে হয়েছে, যে চিত্তগুলো হচ্ছে যে মানে অরহতদের চিত্তকে আমরা মূলত ক্রিয়া চিত্ত বলি। তো এরপরে এই চিত্তগুলো হচ্ছে যে অব্যকৃত, কারণ এগুলো কোনো কুশল নেই অকুশল নেই, ওনাদের চিত্তের মধ্যে কোনো সংস্কার হয় না, তো সেটা হচ্ছে যে অব্যকৃত ধর্ম। অর্থাৎ এখানে ক্রিয়ার সঙ্গে নির্বাণ অব্যকৃত, আবার ক্রিয়াচিত্ত অব্যকৃত কিন্তু। হ্যাঁ, তারপর ওই ক্রিয়াচিত্তের সঙ্গে অব্যকৃতের এরকম এই আশাপন প্রত্যয় ঘটবে, ওখানেও আশাপনের ব্যাপার আছে। তারপরে ক্রিয়া অব্যকৃতে, দুটোটা তো একই রকম লিখে ফেলছে, অব্যকৃত ক্রিয়া হবে জানেন?
কুশলে কুশলে যেটা অকুশলে অকুশলে, ঠিক ওইবার দুইবার লেখা হয়েছে আর কি। কুশলে কুশলে হবে, অকুশলে অকুশলে হবে, ক্রিয়া অব্যাকৃতে ক্রিয়া অব্যাকৃতে, মানে দুবার দুবার, মানে একটা আরেকটাকে সাহায্য করছে, সেজন্য দুবার দুবার লিখেছে। না, এখানে একটু মিস্টেক হয়েছে বোধহয়। এটা অব্যকৃত ক্রিয়ায় এভাবে হওয়ার কথা। বানতে ঠিক আছে তো, ক্রিয়া ও অব্যকৃতে। হুম, এই ক্রিয়া মানে ক্রিয়াও তো বানতে অব্যকৃত, তো ঠিক আছে। ক্রিয়া চিত্ত যেগুলো এখন আবার অব্যকৃত হয় না, হ্যাঁ ওইটা বলছে আর কি। হ্যাঁ, আবার অব্যকৃত বিষয়, ক্রিয়া বিষয়, এটা আলাদা। আলাদা। ও না, ওনারা ঠিক ইয়ে করেছে, আগে অব্যকৃত লেখা নাই তো, অব্যকৃত আর ক্রিয়া, হুম, মানে এখানে বলছে এখানে ক্রিয়া মানে অব্যকৃত। একটা আগে যাওয়ার কথা ছিল, দ্বিতীয় ইয়ার মধ্যে অব্যকৃত আগে যাওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা না। তারপরে শুধু শুধু কামাবচর কুশলাকুশল ক্রিয়াচিত্তে। শুধু কামাবচর কুশলাকুশল ক্রিয়াচিত্তে, মহৎগত কুশল ক্রিয়াচিত্তে, অনুলোম কুশল চিত্তে এবং নির্বাণালম্বনে গোত্রভূ চিত্তে আশীবন প্রত্যয় হয়। তার মানে ওখানে আশীবন প্রত্যয় কুশলে কুশলে অকুশলে অকুশলে ক্রিয়া অব্যকৃতে ক্রিয়া অব্যকৃতে অব্যকৃতে, এদূর পর্যন্ত এটা শেষ। শুধু কামবচর কুশলাকুশল ক্রিয়া চিত্তে, মহৎগত কুশল ক্রিয়া চিত্তে, অনুলোম কুশল ক্রিয়া চিত্তে এবং নির্বাণালম্বনের গোত্রভূ চিত্তেই এই আশীবন প্রত্যয় হয়। ঠিক আছে। আমরা অরহতের চিত্তের যে কথা বলছিলাম ওটা না, শুধু কামবচর কুশলাকুশল ক্রিয়া চিত্তে, মহৎগত কুশল ক্রিয়া চিত্তে, অনুলোম কুশল চিত্তে এবং নির্বাণের গোত্রভূ চিত্তেই। নির্বাণের গোত্রভূ চিত্তে মনে আছে? এনে নির্বাণের গোত্রভূ চিত্তে মনে আছে? বান্তে গোত্রভূ চিত্ত হচ্ছে যে অনুলোমের পরে যে চিত্তটা, ওইটার কি মনে হয়? গোত্রভূ সব জায়গাতে আছে, এটা নির্বাণালম্বনের গোত্রভূ চিত্ত। গোত্রভূ মানে তো বান্তে নির্বাণালম্বন, সেটা যেভাবে যেদিকে মানে নির্বাণালম্বন না, প্রথম ধ্যানের আগেও গোত্রভূ আছে। প্রথম ধ্যান প্রাপ্তির মানে ওই জায়গাতে দাঁড়িয়ে প্রথম ধ্যানের যাবতীয় অবস্থাগুলো দেখা যায়, এরকম একটা অবস্থাকে গোত্রভূ বলা হয়। গোত্রভূ বলতে এই জায়গার শেষ অবস্থা, তোমার কামবচরের শেষ অবস্থা, একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে এই শেষ প্রান্ত থেকে আবার ওই রূপবচরের প্রথম ধ্যান অবস্থা, এটা তুমি পুরো এখনো যাওনি, আচ্ছা, এটা যাওয়ার পূর্বে এটা নির্বাণ আলম্বনটাও নির্বাণ, এখনো তুমি নির্বাণে প্রবেশ করো নাই, করার ঠিক পূর্ব মুহূর্তে, এটাকেই গোত্রভূ। আমরা যে গোত্রভূটা পড়েছিলাম, ওই গোত্রভূটা হচ্ছে যে মানে কামাবচর পর্যন্ত, মানে যখন গোত্রভূ মানে গোত্রভূ হচ্ছে যে এটা বর্ডার লাইন, গোত্রভূ হচ্ছে যে একেবারে বর্ডার লাইন প্রত্যেকটা জায়গার। কামবচর থেকে রূপবচরে যাওয়ার বর্ডার লাইন, তারপরে রূপবচর থেকে অরূপবচরে যাওয়ার বর্ডার লাইন, এবং প্রত্যেকটা ধ্যানের প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যানে যাওয়ার যে বর্ডার লাইন আছে, ওরকম প্রত্যেকটা জায়গাতেও এই গোত্রভূ ব্যাপারটা আছে। এটা হচ্ছে যে নির্বাণ আলম্বনের গোত্রভূ চিত্তই এই আশীবন প্রত্যয় হয়।
আর লোকোত্তর কুশল চিত্তে একা যবন, লোকোত্তর কুশল চিত্তে একা যবন নাই, এই জন্য ইহা আশাবন বর্জিত। বলতে একাধিক বলতে একাধিক যবন নাই লিখলে। শুধু একটা যবন আছে যে এই জন্য না, একাধিক বলতে একাধিক। লোকোত্তর কুশল চিত্তে যবন নাই। অমিত বড়ুয়া এনে এই জায়গাটা কারেকশন করে ইয়ে করতে হবে, আলাদা করে লিখে রাখতে হবে যে অমুক পৃষ্ঠার অমুক, এটা একা বললে আমরা গতবারেও বুঝি নাই। একাধিক একাধিক যবন নাই। তাহলে এই লোকোত্তর অমিত যবন, বড়ুয়া আমরা এগুলো দেখতে চিত্তে দেখতে আপনি একটু করে ইয়াতে জানতো আমাদের লোকোত্তর যবন চিত্তের বিধি ইয়াগুলো দেখেন তো, বিধি চার্টগুলো, ওখানে যবনের কি অবস্থা বা করে। আনতে এই লাইনটা একটু আরেকটু আলোচনা করেন, যেটা কুশল কুশল ক্রিয়া চিত্তে। তো আমরা কুশল কুশল সেটা কিভাবে আবার, মানে কুশল তো হ্যাঁ ক্রিয়া চিত্তের মধ্যে এটা ইয়া করবে। অকুশল চিত্তেও আছে না ক্রিয়া চিত্ত, ওই যে কুশলে এবং অকুশলে আমরা ক্রিয়া চিত্ত পাইছিলাম না প্রথমের, অসিত উৎপাদ চিত্ত, হ্যাঁ পঞ্চধারাবর্তন চিত্ত, ওগুলো হ্যাঁ ওগুলো তো হ্যাঁ, অহেতুক চিত্ত। এগুলো অহেতুক চিত্ত, অহেতুক এগুলো ক্রিয়া চিত্ত না, ওগুলোর মধ্যে এগুলো কোন ক্রিয়া? ওগুলোর মধ্যে তো যবন নাই। শুধু কামবচর কুশলা কুশল, কামবচর কুশলা কুশল ক্রিয়া চিত্তে, কামবচর কুশল এবং কুশল চিত্তেও এই ইয়ে আছে, অকুশল চিত্তেও আছে এবং ক্রিয়া চিত্তেও আছে, তবে কামবচর এই তিনটা, এগুলো কামবচরের উপর যেয়ে বুঝতে হবে। কামবচর ক্রিয়া চিত্ত কাকে বলেছি না? বান্তে কামবচর, আমরা তো ক্রিয়া চিত্ত মানে এগুলো হচ্ছে অরহতদের চিত্ত। অরহতরাও কিন্তু অরহত হওয়ার পরেও কিন্তু ওনারা কামবচর চিত্ত উৎপন্ন করতে পারে, তবে সেটা হচ্ছে যে ক্রিয়া চিত্ত হিসেবে। উপাসিকা অমিত বড়ুয়া বুঝছেন? মানে এই কারণে বান্তে এটা বলেছে কুশলা কুশল ক্রিয়া চিত্তে। হ্যাঁ, তুমি সবগুলো একসঙ্গে গুলাই ফেললে হবে না, কুশল আলাদা করে ভাবো, অকুশল আলাদা করে ভাবো, ঠিক আছে? কিন্তু তিনটা জায়গা কিন্তু ওই কামবচরের, এখানে ক্রিয়া চিত্ত কামবচরের, তারপরে কুশল চিত্ত কামবচরের, অকুশল চিত্ত কামবচরের, বুঝছো? কোনো সমস্যা আছে? না, এভাবে বুঝতে পেরেছি। অমিত বড়ুয়া বুঝছেন এটা? আচ্ছা, আপনি তো কিছু একটা খুঁজতেছেন। বান্তা এখানে কামবচরে কুশল কুশল যখন মানে যখন ক্রিয়া চিত্তে বলবো তখন এটা ওই যেমন আমরা ওই দ্বাদশ কৌশল যেগুলো আমরা পড়ছি এগুলো অকুশলের মধ্যে পড়বে না বান্তা? বুঝি নাই। এখানে কামবচর কুশল কুশল বলতে না বান্তা? কুশল কুশল, এখানে কুশলের মধ্যে যেগুলো আমরা ওই মহাকুশল গুলো পড়ছিলাম, এনে যেটা বুঝতে পারো না এটা তুমি খেয়াল করছো না, ওই জায়গাটা বলো। বান্তে আমি কথাগুলো খেয়াল করিনি। এটা শুধু কামবচর কুশল কুশল ক্রিয়া চিত্তে, কুশল কুশলের সঙ্গে হবে, কুশল ও কুশলের সঙ্গে, অকুশল অকুশলের সঙ্গে, তারপরে ক্রিয়া কুশলের সঙ্গে হবে, ক্রিয়ার সঙ্গে, বুঝছেন? হ্যাঁ ক্রিয়ার সঙ্গে, হ্যাঁ ক্রিয়া আর কি, এগুলো মানে ক্রিয়া চিত্তের সঙ্গে এগুলো
ক্রিয়াচিত্তের সঙ্গে সরাসরি আবার এখানে ইয়ে আসবে না তো। আবার দেখো লাইনটা, কামবচর কুশল অকুশল ক্রিয়াচিত্তে আশবন প্রত্যয় হয়। মানে কোন কোন চিত্তের মধ্যে আশবন প্রত্যয় হয় এটা বলা হচ্ছে আর কি। আচ্ছা এভাবে বলি, কামবচর কুশল চিত্তে আশবন প্রত্যয় হয়, কামবচর অকুশল চিত্তে আশবন প্রত্যয় হয়, কামবচর ক্রিয়া চিত্তে আশবন প্রত্যয় হয়। এখন বুঝছেন অমিতা বড়ুয়া? আমিও এটা বলতেছি আর কি, মানে কুশল যেগুলো বছর কুশল, যেগুলো কুশল চিত্তগুলো আছে, হ্যাঁ, ওগুলোর মাধ্যমে আর কি বানতে আশাবন ওগুলোর মধ্যে প্রত্যয়গুলোর আশবন প্রত্যয় হতে পারে। হ্যাঁ, অকুশল তারপর চিত্তেও কুশলের আশবন মধ্যেও প্রত্যয় হতে পারে হ্যাঁ বানতে, এবং তারপর কামবচর যেটা ক্রিয়া ক্রিয়া চিত্ত, চিত্তেও আশবন প্রত্যয় হতে পারে। হ্যাঁ বানতে এটা বলতে। এই দূর, ঠিক আছে। এরপর এটা দেখেন, মহৎগত হ্যাঁ মহৎগত চিত্তেও আশবন প্রত্যয় হতে পারে। মহৎগত ক্রিয়া হ্যাঁ, চিত্তেও মহৎগত আশবন কুশল ক্রিয়া প্রত্যয় হতে চিত্তে। পারে। মহৎগত কুশল চিত্তেও আশবন প্রত্যয় হতে পারে, মহৎগত ক্রিয়া চিত্তেও আশবন প্রত্যয় হতে পারে। তারপরে হ্যাঁ বানতে বলছি। অনুলোম কুশল চিত্তে আশবন প্রত্যয় হতে পারে, নির্বাণ আলম্বনের গোত্রপ চিত্তেই আশবন প্রত্যয় হতে পারে, গোত্রপ চিত্ততেও আশবন প্রত্যয় হতে পারে। আর লোকোত্তর কুশল চিত্তে একাধিক যবন নাই বলে এখানে আশবন ঘটে না। শুধু লোকোত্তর চিত্তগুলো, মানে শুধু চিত্তের মুহূর্তটা, এটা কালকে অমিতা বড়ুয়া বের করে রাখবেন, তারপরে বোঝা যাবে সবাই। আশা করে মনে আছে এমনি সবার। আমরা ভীতিচিত্ত ইয়েগুলো চার্টগুলো পাইছিলাম না, ভীতিচিত্তে চার্ট ওখানে আছে। লোকোত্তর চিত্তের মধ্যে একটাই যবন দেখবেন। এনি এখন খুঁজে পাবে এটা। আচ্ছা, তারপরে লোকীয় 47 যবন চিত্তই আশবন প্রত্যয় হয়। যবন চিত্তের মধ্যেই আশবন প্রত্যয় হয়, লোকীয় 47 যবন চিত্ত। এক পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে শেষ, অনন্তর থেকে শুরু করো। এ নিয়ে দূর পর্যন্ত অনুলোম কুসুম চিত্ত কোনগুলো ধরবে যায়? অনুলোম কুশল চিত্ত হচ্ছে যে আমরা প্রথম ধ্যানের আগে, প্রথম ধ্যান যখন করার জন্য অনুলোম, তারপরে ওগুলো বলেন না, ওগুলো পরিকর্ম সমাধি, তারপরে অপর্ণা যবন ভীতির একটা নকশা পাইছি বানতে, ওখান থেকে আর কি ওগুলোই ক্রমান্বয়ে অনুলোমিক ভাবে। অপর্ণার আগে হচ্ছে যে হ্যাঁ, অপর্ণার আগে হচ্ছে যে রূপবচর চিত্তের মানে প্রথম ধ্যান চিত্ত। বানতে এটা লোকোত্তর ভীতি চিত্তের ইয়াটা ওইটা না, ভবাঙ্গ প্রথমে হচ্ছে ভবাঙ্গ, তারপর ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, মনোধারাবর্তন, পরিকর্ম, উপাচার, অনুলোম, গোত্রবু, তারপরে হচ্ছে মার্গচিত্ত, তারপরে ফলচিত্ত, আবার পুনরায় ভবাঙ্গ। অর্থাৎ যবনের মধ্যে ওই মার্গচিত্ত একটাই,
মানে এখানে বানতে অর্থাৎ মার্গ চিত্ত শুধু যখন লোকোত্তরে পৌঁছাবে চিত্ত তখন শুধু একটাই হয়, জবনে মানে শুধু একটা 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 অবস্থা থাকে, একটা জবন তখন অবস্থায় দুই থাকে, তিনবার ইয়া হয় না। এরপরে সেটা ফলে চলে, যার এরপরে সেটা প্রেক্ষিতে ফলে, যার এই প্রেক্ষিতে কারণেই ইয়া সেটা নাই, এই কারণে ওখানে আশেবন নাই। বুঝেছি। এদূর পর্যন্ত এটা একটা সাবজেক্ট। হ্যাঁ, এরপরে কিন্তু আরো কথা আছে, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এগুলো। আবার বলেন উপাসক। ও আচ্ছা, 47টি জবন চিত্তগুলো অমিতাভুর আবৃত্তি করেন তো। লোকোত্তর না, লোকীয় গুলো। আপনার মিউট করা। প্রথমে বানটা এখানে দ্বাদশ কৌশল 12টা, তারপর আমরা আগে 29 প্রকার জবনটা বের করছিলাম, তারপর হচ্ছে যে মহাকৌশল, মহাক্রিয়া, তারপর এখানে সমন সহসংগত অসিত উৎপাদন চিত্ত, এখানে 29টা। 29টার পরে আবার এখানে রূপবচর কুশল ক্রিয়া হচ্ছে 10, কুশল এবং ক্রিয়া 10, আবার অরূপবচরের কুশল এবং ক্রিয়া 8, এই 47 প্রকার এগুলো জবন, লোকীয় জবন। উপাসক পুতুল বাবু লিখে রাখবেন এগুলো, হ্যাঁ। এমনি তো নোট তো করেন মনে হয় না? নোট না করলে আবার ভিডিও দেখলেই আর পরে বুঝবেন না, কিন্তু নোট দেখে দেখে ইয়ে করতে হবে। এটা তো আজকে পুরো শেষ হবে না, আরো বহুত আছে, ভালো করে। আজকে তো টাইম শেষ হয়ে গেছে, আজকে এখানে পর্যন্ত থাকুক। আচ্ছা, অভিধর্ম পিপাসু শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও পাশা বন্দামি